আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেলের সংবাদে। সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান। শুরুতেই দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। এইডস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব ঐক্যবদ্ধ, মন্তব্য বাইডেনের। বৈরী আবহাওয়ার প্রভাবে শঙ্কায় সড়ক ও আকাশপথের যাত্রীরা। ভুল পাল্টালেন বাইডেন, ছেলেকে নিঃশর্ত ক্ষমা ঘোষণা। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৪৩,০০০-এর বেশি ভারতীয় আটক। এবং বিয়ের নামে প্রতারণায় চীনা নারীরা হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে তার প্রশাসন। দেশের সব পর্যায়ের নাগরিক তার প্রশাসনের উদ্যোগের সুফল ভোগ করেছে বলে দাবি করেন তিনি। ওয়ার্ল্ড এইডস ডে উপলক্ষে হোয়াইট হাউসে বিশেষ এক অনুষ্ঠানে জনস্বার্থে কাজ করার সুযোগ দেয়া এবং তার প্রশাসনের উপর ভরসা রাখার জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান বিদায়ী প্রেসিডেন্ট। এইডস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে পুরো বিশ্ব ঐক্যবদ্ধ বলেও দাবি করেন তিনি। হোয়াইট হাউসের সাউথ লনে ওয়ার্ল্ড এইডস ডে উপলক্ষে এক আয়োজনে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষ এই আয়োজনে প্রাণঘাতী এইডস রোগে আক্রান্ত ব্যক্তি, তাদের পরিবারের সদস্য সহ অধিকার কর্মীরা যোগ দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে তার প্রশাসন। এ সময় জনকল্যাণে তার প্রশাসনের নেয়া ভূমিকার কথা তুলে ধরে প্রেসিডেন্ট বাইডেন বলেন, মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করার সুযোগ দেয়ায় তিনি কৃতজ্ঞ। এইডস আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হওয়া অসংখ্য মানুষ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদায়ী প্রেসিডেন্ট বলেন, অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর হার কমিয়ে আনতে প্রয়োজনীয় গবেষণা কাজ চালিয়ে নেয়ায় অগ্রাধিকার দিয়েছে তার প্রশাসন। এইডস রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি সহ এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে পুরো বিশ্বের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার বার্তাও দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট। ছোটখাটো চুরির সঙ্গে জড়িত দলগুলো সম্প্রতি নজর দিয়েছে পণ্যের সরবরাহ চেইনের গুদাম, পণ্য বহনকারী ট্রাক ও ট্রেনের উপর। সাধারণ একজন বিক্রেতা সেজে দোকানের পণ্য ওঠানামার কাজ করে ডালাসের একটি চোরচক্র। ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায়, আদতে সাধারণ ব্যক্তি সেজে কাজ করা ওই ব্যক্তি সংঘবদ্ধ চোরের দলের একজন সদস্য। পুলিশ জানিয়েছে, ডালাসের ওই পণ্যের গুদামে ছিদ্র করে প্রায় $500,000 সমমূল্যের ইলেকট্রনিক্স পণ্য লুট করেছে চোরচক্রটি। ডালাসের গুদামের চুরির সঙ্গে জড়িত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ডালাসের বিভিন্ন জায়গায় চুরি হওয়া প্রায় $কয়েক মিলিয়ন মূল্যের পণ্য চুরির সঙ্গে জড়িত এই 7 জন। এসব অপরাধের জন্য তারা পণ্য খালাসের ব্যস্ততম দিন হিসেবে সোমবারকে বেছে নেয় বলে মনে করেন এটিএফ স্পেশাল এজেন্ট ইনচার্জ জিম ক্যাভানাহ। নভেম্বরে নর্থ ক্যারোলাইনায় প্রকাশিত একটি ভিডিও ফুটেজে 2 চোরকে হামাগুড়ি দিয়ে একটি কম্পিউটার পণ্যের গুদামে প্রবেশ করতে দেখা যায়। এই ঘটনার 1 সপ্তাহ আগেই শিকাগোতে একটি ক্যামেরায় ধরা পড়ে একদল অপরাধীর একটি মালবাহী ট্রেন লুটের ঘটনা। কার্গোনেটের তথ্য মতে বছরের শেষ ত্রৈমাসিকে আমেরিকা ও কানাডায় কার্গো চুরির হার বেড়েছে 14%, যার অর্থমূল্য $39 মিলিয়ন বেশি। চুরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে অ্যালকোহল ও ইলেকট্রনিক্স সামগ্রী। এসব পণ্যের বেশিরভাগ চুরি করা হয়েছে ক্যালিফোর্নিয়া, ইলিনয় এবং টেক্সাস থেকে। চুরির জন্য প্রযুক্তির সাহায্যে নতুন নতুন পদ্ধতি বেছে নিচ্ছে চোরচক্র, যা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। শীতের শুরুতেই তীব্র তুষারপাতের কবলে পড়েছে দেশের বিভিন্ন স্টেটের কয়েক মিলিয়ন মানুষ। থ্যাঙ্কসগিভিং ডে পরবর্তী সাপ্তাহিক ছুটির দিনটি উদযাপনে সাধারণ মানুষদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। দেশের বিভিন্ন স্থানে মহাসড়কগুলো কয়েক ফুট বরফে ঢেকে গেছে। রোববার সাপ্তাহিক ছুটির দিনে সড়ক পথে ভ্রমণকারী প্রায় 3 মিলিয়ন যাত্রী দুর্ভোগে পড়তে পারে বলে সতর্ক করেছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন TSA। তুষারঝড়ের কবলে পড়ে বিপর্যস্ত নিউ ইয়র্ক ও মিশিগানের বাসিন্দারা। আপস্টেট নিউ ইয়র্ক সহ নিউ ইয়র্কের কয়েকটি কাউন্টিতে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল। বাফেলোতে তীব্র তুষারপাতের কারণে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া বাফেলো বিলস ভার্সেস 49ers-এর ম্যাচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গভর্নর ক্যাথি হোকুল বাসিন্দাদের উপর দ্রুত এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। I-90 এবং I-86-এর মতো প্রধান সড়কগুলোতে পণ্যবিহীন বাণিজ্যিক গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিভিন্ন জায়গায় সড়কগুলোকে যান চলাচলের উপযুক্ত রাখতে কাজ করছে স্থানীয় প্রশাসন। এছাড়া সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সারা দেশে 230,000 ফ্লাইট চলাচল করবে। এর মধ্যে শুধু মঙ্গলবারই রয়েছে 52,000 ফ্লাইট। বৈরী আবহাওয়ার কারণে রোববারের 100টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের আগেই দোষী সাব্যস্ত ছেলে হান্টার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা ঘোষণা করেছেন
জো বাইডেন। তিনি প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করেন। ক্ষমা পাওয়ার পর এই বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন হান্টার। সেখানে তিনি বলেছেন, প্রেসিডেন্টের এই ক্ষমা তিনি জীবন দিয়ে মনে রাখবেন। অসুস্থ মানুষের সেবার কাজে তিনি বাকি জীবন নিয়োজিত করবেন। এটি হবে তার পাপ ক্ষয়ের পথ। নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে হান্টার বলেন, ওই অন্ধকার দিনগুলি ছিল নেশার। ওই সময় এমন কিছু ভুল করেছে যার জন্য আমি এখনো লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। আমার কাজের জন্য পরিবারকে লজ্জিত হতে হয়েছে। তাদের রাজনৈতিক জীবনে এর প্রভাব পড়েছে। ছেলেকে ক্ষমা ঘোষণার পর জো বাইডেনের বিবৃতি অবশ্য অন্য কথা বলছে। বাইডেন বলেছেন, হান্টারের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এবং যেভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছে তা নজিরবিহীন। তার ছেলে বলেই তাকে চরম শাস্তি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ রাজনৈতিক। এর আগে বাইডেন বারবার জানিয়েছিলেন তিনি কোনোভাবেই পরিবারের কারো জন্য এই ক্ষমতা ব্যবহার করবেন না। হোয়াইট হাউসের মুখপাত্র সেই কথা জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রতিশ্রুতি ভঙ্গ করলেন বাইডেন। অন্যদিকে বাইডেনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন রিপাবলিকান এমপিরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানিজ আমেরিকান ব্যবসায়ী মাসাদ বুলুসকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও আরব বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন। স্থানীয় সময় রোববার নিজের সোশ্যাল ট্রুথে একটি পোস্টে ট্রাম্প এই তথ্য জানান। মাসাদের ছেলে মাইকেল ট্রাম্পের মেয়ে টিফানির স্বামী। সোশ্যাল ট্রুথে ট্রাম্প লেখেন, তিনি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে মাসাদ বুলুস প্রেসিডেন্টের আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। একদিন আগে ট্রাম্প তার আরেক মেয়ের শ্বশুর চার্লস কুশনারকে ফ্রান্সে পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। চার্লস কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার শ্বশুর। ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরে সক্রিয় ছিলেন মাসাদ বুলুস। বিশেষ করে আরব আমেরিকান মুসলিম ভোটারদের মন জয়ে তিনি ভূমিকা রেখেছেন। মাসাদের বাবা এবং দাদা উভয়ই লেবাননের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার শ্বশুর লেবাননের রাজনৈতিক দল ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের অর্থের যোগানদাতা। এটি হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি খ্রিস্টান দল। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা ট্রাম্পের। গত 5 নভেম্বরের নির্বাচনে তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। কানাডা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় চলতি বছর 43,000-এর বেশি ভারতীয় আটক হয়েছেন। শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডার ভিসা পেতে কম সময় লাগা এবং দুই দেশের সীমান্তে কড়া নজরদারি না থাকায় এই রুট বেছে নেন অবৈধ অভিবাসীরা। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করবেন বলেও জানান তিনি। তবে নবনির্বাচিত প্রেসিডেন্টের এমন অবস্থানের পরও থেমে নেই সীমান্ত পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা। শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্র কানাডার সীমান্ত দিয়ে ভারতীয় অভিবাসন প্রত্যাশী প্রবেশের চেষ্টা আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় 43,000-এর বেশি ভারতীয়কে আটক করা হয়েছে। জরিপে আরও বলা হয়, 2022 সালে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন 17,000-এর বেশি ভারতীয়, আর 2023 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 30,000-এ। সবশেষ 2024 সালে উত্তরাঞ্চলীয় সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টাকারীদের 22% ভারতীয় বলে উল্লেখ করা হয়েছে জরিপে। জানা যায়, যুক্তরাষ্ট্রের ভিসা পেতে গড়ে 1 বছর সময় লাগে। অন্যদিকে কানাডার ভিসা মাত্র 76 দিনে হাতে পেয়ে যান বেশিরভাগ আবেদনকারী। এটিকেই কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ চেষ্টার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে দেখবেন। বিয়ের নামে প্রতারণায় চীনা নারীরা হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ।
বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। Genius, elegant, neutral, extraordinary, rational, authentic, transparent, intelligent, observer, newsfeed. The Generation, it has a news for everything. The Generation, greetings to all our readers, advertisers and well-wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Ruposhi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A, Jackson Heights, New York, 11372 USA. Phone +1 718 496 2000. Email newsthegeneration@gmail.com. Web thegenerationus.com. The Generation, spokesperson of the new generation. আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন দেখবেন বাংলাদেশ সংবাদ। কথা ছিল চলতি ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে, তবে সঞ্চালন আইন প্রস্তুত না হওয়ায় উৎপাদনে যেতে পারছে না বিদ্যুৎ কেন্দ্রটি। সব প্রস্তুতি শেষ করে পরীক্ষামূলক উৎপাদনে যেতে আরও 6 মাস সময় লাগবে বলে জানিয়েছেন প্রকল্পের শীর্ষ কর্মকর্তারা। প্রকল্প সূত্র জানায়, বছরখানেক আগে চুল্লি সহ মূল অবকাঠামোর নির্মাণ শেষ হয়েছে। গত বছরের অক্টোবরে 5 দফায় রাশিয়া থেকে জ্বালানির প্রথম চালান রূপপুরে পৌঁছায়, কিন্তু গ্রিড লাইন প্রস্তুত না হওয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হচ্ছে না। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের মার্চে প্রথম ইউনিটের গ্রিড লাইনের নির্মাণ কাজ শেষ হবে, আর উৎপাদনে যেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। রূপপুর এনপিপির প্রকল্প পরিচালক ডক্টর জাহিদুল হাসান জানান, গ্রিড লাইন রেডি হওয়ার পর উৎপাদনে যাওয়ার আগে প্রয়োজনীয় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে। সব ধরনের প্রস্তুতি ও পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়া হয়। 1,13,000 কোটি টাকারও বেশি বাজেটের রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় প্রজন্মের VVER 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষম 2টি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটটি চালুর লক্ষ্যে রূপপুর গোপালগঞ্জ রুটে প্রায় 150 কিলোমিটার দীর্ঘ গ্রিড লাইন নির্মাণ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ, যার মধ্যে প্রায় 2 কিলোমিটার পড়ছে পদ্মা নদীতে। নদীতে উপাসে স্থলভাগে লাইনের প্রায় 96% কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। বাকি অংশের কাজ আগামী জানুয়ারি মাসের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন এমডি আব্দুর রশিদ খান। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় 4,15,000-এরও বেশি বাস্তুচ্যুত ব্যক্তি বর্তমানে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার স্কুল ভবনে আশ্রয় নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে UNRWA একটি স্কুলে আশ্রয় নেওয়া নারীদের কথা পোস্ট করেছে। জাতিসংঘের এই সংস্থাটি বলেছে, কয়েক লাখ মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে খুব খারাপ পরিস্থিতিতে বেঁচে থাকার চেষ্টা করছে। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েলি তাণ্ডবে প্রায় 44,400 মানুষ নিহত এবং 1,05,000-এরও বেশি আহত হয়। এরপরও গাজা উপত্যকায় গণহত্যা চলমান রয়েছে। গাজায় গণহত্যার দ্বিতীয় বছরে ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার ঝড় বইছে। জাতিসংঘ থেকে শুরু করে ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসও ইসরায়েলি বর্বরতার নিন্দা করে আসছে। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজায় প্রাণঘাতী যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে। ইসরায়েলে মসজিদ থেকে লাউড স্পিকারে আজান দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা দেওয়া হচ্ছে। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির চ্যানেল 12-কে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বেন গভির এই নিষেধাজ্ঞা সম্পন্ন করতে দেশটির পুলিশকে নির্দেশ দিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী পুলিশ এখন থেকে যে কোনো মসজিদে প্রবেশ করতে পারবে এবং লাউড স্পিকারের কোনো সরঞ্জাম পেলে তা জব্দ করবে। ইতামার জানিয়েছেন, লাউড স্পিকারে আজানের শব্দ দূষণ হচ্ছে। বাসিন্দাদের এমন অভিযোগ পাওয়ার পরেই এই পদক্ষেপ।
বেন গভির বলেছেন, সহকর্মী মন্ত্রী সিলম্যানের সঙ্গে মসজিদ থেকে অনর্থক শব্দ বন্ধ করার একটি নীতির নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত। এই অযৌক্তিক শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য বিপদ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেন গভির আরও লিখেছেন, প্রার্থনা একটি মৌলিক অধিকার, তবে এটি বাসিন্দাদের জীবনযাত্রার মান কমানোর বিনিময়ে আসতে পারে না। দেশটির বিরোধী দলীয় কিছু নেতা বেন গভিরের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। লেবার পার্টির গিলাদ কারিভ লিখেছেন, বেন গভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। এলজিবিটি নিয়ে প্রচারণার সন্দেহ রাশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মস্কোর বেশ কয়েকটি নাইট ক্লাবে অভিযান চালিয়েছে। অভিযানের ভিডিও অনলাইনে প্রকাশ করেছে কিছু ক্লাব। তাদের মতে পুলিশ কর্মকর্তারা গভীর রাতে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন। লোকজনকে মাথার পেছনে হাত দিয়ে মেঝেতে মুখ থুবড়ে শুয়ে পড়তে বাধ্য করেন তারা। কিছু ক্লাবের লোকজন অনলাইনে বলছেন, মুখোশধারী দাঙ্গা পুলিশ নথিপত্র পরীক্ষা করেন, ক্লাবে থাকা লোকজনের কাছে এলোমেলোভাবে জিজ্ঞাসাবাদ করেন। বিশেষ করে নগ্ন পার্টির দায়ে অভিযুক্ত একটি ক্লাবে টানা 3 ঘন্টা অভিযান চলে। এসব অভিযানে কয়েকজনকে মাদকের প্রভাবের সন্দেহে আটক করা হয়েছে বলে জানা গেছে। যদিও কতজনকে আটক করা হয়েছে তা স্পষ্ট নয়। এদিকে মস্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনফার্নো নামের একটি ক্লাবে অভিযানের কথা নিশ্চিত করেছে। শনিবার মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতি অনুসারে 2022 সাল থেকে রাশিয়ায় নিষিদ্ধ এলজিবিটি প্রচারণার সাথে ক্লাবের সংযোগ রয়েছে এমন তথ্য পাওয়ার পরে পুলিশ অবৈধ কার্যকলাপ শনাক্ত করতে সেখানে পরিদর্শন করে। এতে বলা হয়, অপারেশনাল তথ্য অনুসারে ক্লাবটি এলজিবিটি আন্দোলনের মতাদর্শ প্রচার করছিল, যা রাশিয়ায় নিষিদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অভিযানে অস্ত্র এবং অবৈধ অ্যালকোহলের একটি ভাণ্ডার পাওয়া গেছে। মন্ত্রণালয় অন্যান্য ক্লাবে অভিযানের বিষয়টি নিশ্চিত করেনি এবং তল্লাশির সময় আটক সম্পর্কিত তথ্য প্রকাশ করেনি। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। আইসিসি চেয়ারম্যান হিসেবে 1 ডিসেম্বর থেকে দায়িত্ব শুরু করেছেন জয় শাহ। গ্রেগ বার্কলের জায়গায় দায়িত্ব নিয়েছেন তিনি। দায়িত্ব নিতে তার সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বড় চ্যালেঞ্জ। দায়িত্ব শুরুর বিষয়ে জয় শাহ বলেন, আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিতে পেরে তিনি সম্মানিত। আইসিসির সদস্য দেশের সমর্থন ও বিশ্বাস অর্জন করতে পারায় তিনি কৃতজ্ঞ। জয় শাহ জানান, তারা 2028 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে সম্পৃক্ত করার প্রস্তুতি নিচ্ছেন। ক্রিকেট গুরুত্বপূর্ণ একটি জায়গায় দাঁড়িয়ে আছে, খেলাটিকে বৈশ্বিক করার অপার সম্ভাবনা আছে, সেই লক্ষ্যে তিনি কাজ করবেন। জয় শাহ এর আগে বিসিসিআই এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিসিআই এর নতুন সেক্রেটারি কে হবেন তা এখনও ঠিক হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রেসিডেন্ট ছিলেন তিনি। গত সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। তার সামনে আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা। ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে আসরটি হওয়ার কথা, কিন্তু পাকিস্তান সফরে যাবে না জানিয়ে দিয়েছে ভারত। আইসিসির পক্ষ থেকে হাইব্রিড মডেল অর্থাৎ ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। ওই শর্তে পিসিবি রাজি হলেও দিয়েছে 2টি শর্ত। এবারে অন্যরকম সংবাদ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিয়ে করে প্রতারিত হচ্ছেন পুরুষরা। এভাবে কয়েক মাস ধরে এজেন্সি ও নারীরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সম্প্রতি স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তদন্তে নেমে এই প্রতারণার খোঁজ পেয়েছে। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতারণায় জড়িত নারীদের অনেকে কয়েক মাসে বাংলাদেশি মুদ্রায় 50 লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছেন। গত সেপ্টেম্বরে প্রকাশিত গুইজু প্রদেশের গুইয়াংয়ের একটি আদালতের বিবৃতিতে বলা হয়েছে, শুধু হুয়াগুয়ানের এলাকার একটি থানায় গত বছরের মার্চ থেকে ম্যাচমেকিং প্রতারণার 180টি ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে আদালতে এসব ঘটনার 50টির সুরাহা করা হয়েছে। আরেকটি দল সিঙ্গেল নারীদের নিয়োগের বিষয়টি দেখত। এই নারীদের অধিকাংশই ঋণগ্রস্ত ও তালাকপ্রাপ্ত ছিল। পুরুষদের প্রতারিত করতে এই নারীদের প্ররোচিত করা হতো। পুরুষরা এজেন্সির মাধ্যমে এই নারীদের সঙ্গে দেখা করত, তাদের কয়েকদিনের মধ্যে বিয়ে দেওয়া হতো। এজেন্সির সঙ্গে চুক্তি স্বাক্ষর ও কনেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হতো। এসব বিয়ের পর অধিকাংশ ক্ষেত্রেই নারীরা কিছুদিন পরই পালিয়ে যায়। কেউ কেউ স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দেয়। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। এইডস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব ঐক্যবদ্ধ, মন্তব্য বাইডেনের। বৈরী আবহাওয়ার প্রভাবে শঙ্কায় সড়ক ও আকাশপথের যাত্রীরা। ভুল পাল্টালেন বাইডেন, ছেলেকে নিঃশর্ত ক্ষমা ঘোষণা। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় 43,000-এর বেশি ভারতীয় আটক। এবং বিয়ের নামে প্রতারণায় চীনা নারীরা হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। দর্শক, দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।